আসসালামু আলাইকুম। সাপা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল হক, সাপা মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়িয়া, পিরোজপুর। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। পরমাণুর গঠন নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই আমরা জেনে নেই যে আসলে পরমাণু কি, এটা কিভাবে গঠিত হয় পর্যায়ক্রমে আমরা জানার চেষ্টা করব। আসলে তোমরা পূর্বেই জেনেছো যে কোনো পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই ক্ষুদ্রতম কণার সমন্বয়ে যে গঠিত একটি পদার্থ, এখানে ক্ষুদ্রতম কণার অণু ও পরমাণু, মূলত একটি পদার্থকে ভাঙলে যা পাওয়া যায় তা হচ্ছে অণু, এবং অণুকে ভাঙলে যা পাওয়া যায় তা হচ্ছে পরমাণু। যেমন একটি হাইড্রোজেনের অণু H2, এটাকে ভাঙলে পাওয়া যাবে হাইড্রোজেনের দুটি পরমাণু। পরমাণু মূলত একটি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, যা নিয়ে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের এই ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ ব্যক্ত করেছিলেন। তিনি তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি ক্ষুদ্রতম পদার্থের কণার নাম দিয়েছিলেন পরমাণু বা অ্যাটম। যদিও এই পরমাণু বা অ্যাটম নাম দেওয়ার পিছনেও একটা রহস্য ছিল, যে আসলে অ্যাটোমাস একটি গ্রিক শব্দ, যার অর্থ ছিল অবিভাজ্য, যার কারণে তিনি পরমাণু শব্দের ইংরেজি অ্যাটোমাস থেকে অ্যাটম, আর সেই অ্যাটম শব্দের অর্থই পরমাণু। সমসাময়িক সময়ের আরও দুজন বিজ্ঞানী, আরও দুজন দার্শনিক, প্লেটো ও অ্যারিস্টটল, তার মতবাদের সাথে একমত পোষণ করতে পারলেন না। তারা বললেন, অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন, একে যতই ভাঙ্গা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। আসলে ডেমোক্রিটাস এর যে উক্তি যে পরমাণু সবচেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র কণা, যাকে আর ভাঙা যাবে না, কিন্তু অ্যারিস্টটল এবং প্লেটো এই মতবাদের সাথে তারা সহমত পোষণ করতে পারেননি। অ্যারিস্টটল বলেছিলেন যে না, আসলে পদার্থ নিরবচ্ছিন্ন এবং একে যত ইচ্ছা তত ভাঙা যাবে, কণাগুলো পর্যায়ক্রমে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। আসলে পরমাণুকে ভাঙলে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে, পরমাণুকে ভাঙলে আবার পাওয়া যাবে কিছু কণিকা। 3 ধরনের কণিকা বের হয় পরমাণু থেকে। সেটা হচ্ছে স্থায়ী কণিকা, একটা হচ্ছে স্থায়ী কণিকা, হচ্ছে অস্থায়ী কণিকা, এবং কম্পোজিট কণিকা। আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে প্রশ্ন করলেই যে পরমাণু ভাঙলে কি পাওয়া যায়, অধিকাংশ শিক্ষার্থীদের কাছ থেকে যেটা পাওয়া যায় যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিন্তু আসল রহস্যটা হচ্ছে যে আসলে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, কথাটি সত্য। তবে পরমাণুকে ভাঙলে সরাসরি আমরা যে জিনিসটা পেয়ে থাকি সেটা হচ্ছে 3 ধরনের কণিকা। একটি হচ্ছে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকাগুলো হচ্ছে আসলে মূলত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তাহলে আসলে দেখো, পরমাণুকে ভাঙলে উত্তরটি যদি আসে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, সেটি কতটুকু সত্য? পরমাণুকে ভাঙলে মূলত পাওয়া যাবে 3 ধরনের কণিকা, সেটা হচ্ছে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা
এবং কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকার মধ্যে হচ্ছে গিয়ে যে কণাগুলো সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে আমরা পরমাণু সম্বন্ধে, পরমাণু অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পরমাণু সম্বন্ধে যে তথ্যটি আমরা জানতে পারলাম, যে এরিস্টটল যে কথা বলেছিলেন, এরপরে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন তার পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে এই পদার্থের আরও একটি সংজ্ঞা দিয়েছিলেন। পরমাণু সম্বন্ধে আরও কিছু কথা বলেছিলেন, যে আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, আসলে মূলত পরমাণু বিভাজ্য, এবং তার কথা ধরেই আমরা পরমাণুকে আসলে এই তিনটি ভাগে বিভক্ত করতে পেরেছি, যে পরমাণু থেকে মূলত 3 ধরনের কণিকা বের হয়, একটি হচ্ছে ইলেকট্রন, আর একটি হচ্ছে প্রোটন, এবং 3 ধরনের কণিকা বলতে স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। আর স্থায়ী কণিকার ভাগ হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে আমরা একটু জেনে নেই যে আসলে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এটা কিভাবে পরমাণুতে অবস্থান করে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে একটি পরমাণুর ভিতরে অবস্থান করে এবং এদের পরিচয়। আসলে ইলেকট্রন একটি ধনাত্মক ঋণাত্মক চার্জযুক্ত কণা, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত কণা এবং নিউট্রন একটি নিরপেক্ষ কণা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের অবস্থান যদি আমরা পরমাণুতে চিহ্নিত করতে চাই, ধরো এটি একটি পরমাণু, এই বিন্দুতে ঠিক মধ্যবিন্দু বলতে কেন্দ্রবিন্দুতে প্রোটনের অবস্থান, প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, এবং এর চারপাশে ইলেকট্রনটি ঘূর্ণায়মান থাকে। তাহলে একটি পরমাণুতে সব পরমাণুর অভ্যন্তরে দেখা যাচ্ছে যে আসলে বেশিরভাগ স্থানই ফাঁকা, শুধুমাত্র কেন্দ্রবিন্দুতে প্রোটন ও নিউট্রনের অবস্থান, যাকে বলা হয় নিউক্লিয়াস। আর প্রোটনকে ঘিরে এর চারদিকে যেটা আবর্তন করতে থাকে তার নাম হচ্ছে ইলেকট্রন। তাহলে আমাদের একটি মৌলের আসলে এই প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা নিয়ে যদি আমরা একটু কথা বলি, যেমন কিভাবে আমরা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারি। যেমন ধরো অক্সিজেন 16, 8, 16, 8 অক্সিজেন। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে আসলে 16 হচ্ছে এই মৌলটির ভর সংখ্যা, এবং 8 হচ্ছে 16 হচ্ছে ভর সংখ্যা, 16 ভর সংখ্যা, এবং 8 হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যাটা আমরা কিভাবে এখান থেকে নির্ণয় করতে পারি? নিউট্রন সংখ্যাটা হচ্ছে আসলে আমরা যদি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করতে পারি, ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। তাহলে ভর সংখ্যা আছে আমার 16 এবং পারমাণবিক সংখ্যা আছে 8। তাহলে এটি 16, 8 অক্সিজেনের, নিউট্রন অক্সিজেন মৌলটির পারমাণবিক সংখ্যা আমরা জানতে পারলাম 8, ভর সংখ্যা জানতে পারলাম 16 এবং নিউট্রন সংখ্যা বের করলাম 8। আসলে একটি মৌলে যতক্ষণ পর্যন্ত আয়ন না থাকে ততক্ষণ পর্যন্ত তার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। তাহলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যদি আমরা আরো একটি মৌল থেকে সোডিয়াম 23, 11 সোডিয়াম, এক্ষেত্রে আমরা দেখি প্রোটন সংখ্যা হচ্ছে 11
প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা, যেহেতু মৌলটিতে সোডিয়ামের সাথে একটি আধান দেওয়া আছে, যুক্ত আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান হবে না। ইলেকট্রন সংখ্যা ইকুয়াল 11, যেহেতু ধনাত্মক আধান সুতরাং -1, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এবার আমরা নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারি। নিউট্রন সংখ্যা আমরা পূর্বেই জেনেছি যে আসলে নিউট্রন সংখ্যাটা হচ্ছে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার বিয়োগফল। তাহলে 23 - 11, তাহলে আসলে এই মৌলটির নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা আসলে একটি মৌল থেকে কিভাবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা বের করতে হয় তা আমরা শিখতে পারলাম। এবং এই যে পরমাণু মডেল তা নিয়ে কথা বললাম, আসলে পরমাণুতে কিভাবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন অবস্থান করে সেটি বোর্ডে চিত্রকে দেখানোর চেষ্টা করলাম। যে তা থেকে চিত্র থেকে দেখা যায় যে আসলে প্রোটন নিউট্রন একই জায়গায় অবস্থান করে প্রোটনের সাথে সাথে, আর এই প্রোটন নিউট্রনকে পাহারা দিচ্ছে ইলেকট্রন, যার কারণেই হয়তোবা একটি পরমাণু তার স্থিতি অবস্থা লাভ করতে পারে। এখন কথা হলো এই যে পরমাণুর গঠন, আসলে যে কোনো কিছুর গঠন এক একজন মানুষের গঠন সম্বন্ধে এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে। তেমনি করে পরমাণুর গঠন নিয়েও আমাদের পরমাণুর মডেল গঠন নিয়ে বলতে পরমাণুর ও বিভিন্ন ধরনের মডেল বিভিন্ন বিজ্ঞানীরা, রসায়নবিদেরা প্রণয়ন করেন। যদিও অষ্টম শ্রেণী, এ কারণে আমি মডেলগুলোর নাম সবগুলো না বলেও কিছু মডেলের নাম বলতেছি, এর ভিতর থেকে দুই একটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আসলে পরমাণু মডেল নিয়ে যে মডেলগুলো আমাদের আছে, যে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, থমসন নামে একজন রসায়নবিদ এই পরমাণু মডেল দিয়েছেন, এবং সমরফিল্ড নামেও একজন রসায়নবিদ এই পরমাণু মডেল প্রণয়ন করেছিলেন। যদিও অষ্টম শ্রেণী বিদায় আমরা প্রথম দুটি যে রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোর পরমাণু মডেল এই দুটি বিষয় জানলে তোমাদের চলবে। পরের ক্লাসে গেলে নবম দশম ইন্টারমিডিয়েটে গেলে তোমরা পরমাণু মডেল সম্বন্ধে আরো জানতে পারবে বিস্তারিত। তো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল, আসলে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল হচ্ছে গিয়ে রাদারফোর্ডের পরমাণু মডেলটি যে সূর্যের চারদিকে পৃথিবী যেভাবে ঘূর্ণায়মান, তেমনি করে ইলেকট্রনও সেই প্রোটনের নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান থাকে। এই যে মডেলের সাদৃশ্য, ওটার সাথে শুধু ঘূর্ণায়মানের সাথে সাদৃশ্য রেখে রাদারফোর্ড সৌরজগতের চারদিকে, সূর্যের চারদিকে পৃথিবী যেভাবে ঘুরতে থাকে সেই সাথে সাদৃশ্য দেখে এই মডেলটি তিনি প্রণয়ন করেছিলেন। তো রাদারফোর্ডের পরমাণু মডেল প্রণয়ন করার পরে যে কথাটি আমাদের এখানে বলতে হয় যে আসলে আইসোটোপ, আইসোবার ও আইসোটোন নিয়ে একটি মৌলের পরমাণুর বিভিন্ন ধরনের আইসোটোপ থাকতে পারে। সেটা কোন কোন মৌলের কে কার আইসোটোপ, কে কার আইসোটোপ, পরস্পর আইসোটোপ, সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। যেহেতু আমরা জানতে পেরেছি পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি এবং কিভাবে সেগুলো নির্ণয় করে, সুতরাং আমরা আইসোটোপ নিয়ে কথা বলতে চাই। আইসোটোপ হচ্ছে বিভিন্ন ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা একই হলে তাদেরকে পরস্পরে আইসোটোপ বলে। ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা একই হলে
তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাহলে আমরা জানতে পারলাম যে আইসোটোপ কি। ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সম্বন্ধে জ্ঞান না থাকলে আমরা আইসোটোপ সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবো না। তাই প্রথমেই পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা নিয়ে কথা বলা হলো। যেমন 1 হাইড্রোজেন, 2 হাইড্রোজেন, 3 হাইড্রোজেন। এখানে দেখো তিনটি হাইড্রোজেনের আইসোটোপ, একটির নাম হাইড্রোজেন, ডিউটিয়াম, ট্রিটিয়াম। এখানে ভর সংখ্যা 1, এখানে ভর সংখ্যা 2, এখানে ভর সংখ্যা 3, কিন্তু তিনটি আইসোটোপেরই পারমাণবিক সংখ্যা একই, সেটি হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সকল মৌলের ক্ষেত্রে ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা একই, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এবার আমরা শিখব আইসোটোপের পরে আইসোবার। আইসোটোপ শিখলাম, এখন আমরা শিখব আইসোবার। তাহলে আইসোটোপের পরে আইসোবারটা হচ্ছে যে আগেরবার আমরা বলেছিলাম যে ভর সংখ্যা ভিন্ন, পারমাণবিক সংখ্যা একই। আইসোবার হচ্ছে ঠিক তার উল্টো, ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন হলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। মানে হচ্ছে ভর সংখ্যা, আগেরবারে ছিল ভর সংখ্যা ভিন্ন, এবার হবে ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন হলে পারমাণবিক সংখ্যা ভিন্ন হলে তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। যদিও অষ্টম শ্রেণীতে শুধুমাত্র আইসোটোপে তোমাদের বইয়ে আইসোটোপের সংখ্যাটি দেওয়া আছে, তারপরও যেহেতু একই জিনিস একই পর্যায়ে, তাই আমি তিনটি সংখ্যাই বলে যাচ্ছি যে ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন হলে তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। এরপরে আমাদের বাকি থাকে আইসোবারের পরে হচ্ছে কি আইসোটোন। তো যেহেতু অষ্টম শ্রেণীতে পাঠ্য বইয়ে সরাসরি না থাকলেও আমার পরীক্ষায় আসতে পারে এবং আমার জানা দরকার, আমি জেনে নিচ্ছি। এবার আমরা শিখব আইসোটোন। আমরা একটু পিছনের আইসোটোপ এবং আইসোবারের সংখ্যাটা মনে করার চেষ্টা করি। আইসোটোপ বলেছিলাম ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা একই। আইসোবারের ক্ষেত্রে বলেছিলাম ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। কিন্তু এবার হচ্ছে আইসোটোন, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা উভয়ই ভিন্ন। ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা উভয়ই ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা সমান হলে তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোনের সম্বন্ধে জানতে পারলাম। আরো একবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে যাচ্ছি যে আইসোটোপ হচ্ছে ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা একই হলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। আর আইসোবারটা হচ্ছে গিয়ে যে ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। আর দ্বিতীয়টা হচ্ছে আইসোটোন, যে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা উভয়ই ভিন্ন কিন্তু তাদের নিউট্রন সংখ্যা সমান হলে আমাদেরকে নিউট্রন সংখ্যা সমান
তাদেরকে আইসোটোন বলা হয়। এবার আমরা জানতে চাচ্ছি যে আসলে এই আইসোটোপের ব্যবহার, এগুলো কোন ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। আসলে আইসোটোপের বিভিন্নমুখী ব্যবহার রয়েছে, তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য যে আসলে বিভিন্ন ক্ষেত্রে রোগ নির্ণয়ে এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে ক্যান্সার আক্রান্ত রোগীর ক্যান্সারের কোষ ধ্বংস করার কাজেও আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। আবার কৃষিক্ষেত্রে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই আইসোটোপের ব্যবহার হয়ে থাকে। খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রেও আইসোটোপের ব্যবহার হয় এবং ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে আইসোটোপের ব্যবহার হয়ে থাকে। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসোটোপের ব্যবহারের পয়েন্টগুলো আজকে আমি তোমাদের মাঝে উল্লেখ করলাম, নামগুলো বললাম। তো পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব আইসোটোপ যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয় সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে পরবর্তী ক্লাসে হাজির হব তোমাদের সামনে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।